এবার সেটা তখন কি করব? সেটা সেটা দেখাই দিব। হ্যাঁ, আর অন্যজন কিছু একটা বলতেছিলেন, ম্যাম বলেন। স্যার আমি এই কোশ্চেনটাই করতে চাচ্ছিলাম। আচ্ছা, এবার দেখা গেল যে আপনি কম্পাউন্ড করে রেখে দিচ্ছেন, তো ক্লায়েন্ট বলে দিল যে না ভাই, আমার উত্তর পাশের জানালা না, আমার দক্ষিণ পাশের জানালাকে ছোট করে দাও। তাহলে এটা কি করে করব? তো যেটা হবে সেটা তো একটা কম্পোনেন্ট, তাই না? তো এই কম্পোনেন্টকে ধরে রাইট ক্লিক করেন, লেখা আসবে মেক ইউনিক, লেখা আসবে কি মেক ইউনিক, অর্থাৎ এটা অন্যদের থেকে ইউনিক হয়ে গেল। এখন একে চেঞ্জ নিয়ে আসেন, এ কিন্তু আর কি অন্যদের সাথে চেঞ্জ হচ্ছে না, এই যে শুধু অনলি এই চেঞ্জ হলো। বোঝা গেল? যদি কখনো এমন জি হয়ে স্যার, যায় যে না বুঝেছি। আপনার কোথাও ডোর বা উইন্ডো বা অন্য কোনো অবজেক্টের ক্ষেত্রে এমন হয়ে গেছে যে না কোনো একটা সিঙ্গেল অবজেক্টকে আমার চেঞ্জ করা লাগতেছে, সবাইকে না, তাহলে আপনি এইভাবে সেই অবজেক্টকে ধরে মেক ইউনিক করে নিয়ে কাজটা করতে পারবেন। স্যার ক্লিয়ার? এই যে হ্যাঁ সার্কেলটা কি বড় করা যাবে? হ্যাঁ হ্যাঁ, সার্কেলটাকে কি বড় করা যাবে? এই সার্কেলটা মানে বড় করতে পারবেন না, তাই না? এটাকে আপনি এখন বড় করতে পারবেন না, যেটা করতে হবে এই সার্কেলটাকে ড্র করতে হবে বড় করে। হ্যাঁ, সো এইখান থেকে এসে আমি চাইলে এটার অফসেট করে নিতে পারি। এটাকে অফসেট নিলাম, আর একটু বড় করে নিলাম, সরি এটা ছোট হয়ে গেল। ও গড, হ্যাঁ এটাকে একটু বড় করে নিলাম, এই যে বড় হইলো। ভেতরে ওটা গ্রেড করে দিলাম, দিয়ে এটাকে এখন মেক করে তুললাম। এই স্কেচ আপ নাম শুনে তো বোঝা যায় স্কেচ টু আপ, অর্থাৎ এখানে আগে স্কেচ করতে হবে, দেন সেটাকে আপ করতে হবে। যেভাবে স্কেচ করবেন সেভাবে আপনি এটাকে কি আপ করতে পারবেন, মানে 3D করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো স্যার আমরা গ্রুপ, আমরা যে অটোক্যাডে হচ্ছে ইয়া করে নিতাম, যে যেমন ডোর লিখে নিতাম, যে এটা ডোর, তারপরে এটা উইন্ডো, এইখানে কি ওইরকম কিছু করতে হবে না? লিখে নিতাম বলতে আমি বুঝি নাই। মানে হচ্ছে ওই যে ব্লক করে নিতাম যে টেক্স হ্যাঁ হ্যাঁ, ব্লকের সময় হ্যাঁ, আপনি এখানে কম্পোনেন্ট মেকার সময় আপনি চাইলে গ্রুপ মানে ব্লকের নাম লিখে দিতে পারেন, যে এটার নাম ডোর, এটার নাম উইন্ডো, এভাবে দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, মনে না স্যার সেটা বলছো, অন্য কিছু বলতে চাইছিল স্যার। স্যার অটোক্যাডে যখন আমরা কাজ করি অনেক সময় লাইট মানে যে আমাদের লেয়ারের যে অপশন আছে লাইট অফ করে দিলে ও ওই আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সিস্টেমটা তাই তো, হ্যাঁ লেয়ার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, না লেয়ারের সিস্টেম, না লেয়ারের সিস্টেম এখানে আছে, কিন্তু লেয়ার সিস্টেম আপাতত বোঝা লাগবে না, আমরা এটা তো অ্যাডভান্স লেভেলের কাজ। আমরা আগে কাজ সফটওয়্যারটা শিখি, না সফটওয়্যারটাকে শিখি, তারপরে এগুলো আস্তে আস্তে শিখবো। না হ্যাঁ, তা তো, কিন্তু ওই যে এখানে তো আমরা সব বানায় বানায় করে করে রাখতেছি, মানে আপনি যেটা দেখাচ্ছেন। হুম, তো এইখানে কি, এইখানেও, এইখানে তো হচ্ছে অটোক্যাডের মতন একটু, এটা অটোক্যাডের সাথে সিমিলার, একেবারে সিমিলার বলতে হ্যাঁ, পারেন। কিন্তু এইখানে তো ওই যে 3D, এখন এইটা সরানো সরানো গেলে তো দেখা যায় অনেক দূরে চলে যায়, অনেক কাছে চলে আসে। এইটা বলতে চাচ্ছিলাম যে আমরা কি ফাইল থেকে নিয়ে নিয়ে ইজিলি করতে পারবো, নাকি এরকম জুম আউট জুম ইন করে নিয়ে নিয়ে করতে হবে? জুম আউট জুম ইন বলতে এখন তো জুম আউট জুম ইন তো কিছুই তো করতেছি না, আমি তো সব সিম্পলি কাজ করতেছি, যেভাবে আমার ফ্লেক্সিবল হচ্ছে সেইভাবে কাজ করতেছি, তাই না? হ্যাঁ ওকে, তো গ্রুপ এবং কম্পোনেন্ট এটা কি আমরা ক্লিয়ার, এবং এগুলো কোথায় ইউজ করতে হয় সেটাও কি আমরা ক্লিয়ার নাকি? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আমরা দেখি অন্য কি কি আছে, সেগুলো এখন দেখি। এবার আমরা শিখি রোটেটটা, শিখি রোটেটে কি অবস্থা দেখি। আমি রোটেটের জন্য একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাই, যেটা হবে এরকম 48,24 এমনটা হলো। এটাকে একটা থিকনেস দিব 12, এটাকে আরেকটু বড় করে দিই 24। ওকে, এটাকে মেক গ্রুপ, মানে কাজ অবজেক্ট ক্রিয়েট শেষ সঙ্গে সঙ্গে গ্রুপ, এই অভ্যাসটা বেক করতে হবে। যখন দেখবেন যে গ্রুপ করতেছেন না, তখন দেখবেন সবকিছু আটকায় যাচ্ছে। ওয়াল ওয়াল মেক করছেন, ওয়াল কে সঙ্গে সঙ্গে গ্রুপ হয়ে যাবে। ডোর মেক করছেন, ডোর একটা গ্রুপ হয়ে যাবে। চেয়ার মেক করছেন, চেয়ার গ্রুপ হয়ে যাবে। স্যার এই যেটা করবো সেটাকে গ্রুপ করে নিব। সেটাকে গ্রুপ করে ফেলবেন, দেন কাজটা সহজ হয়ে যাবে। জি স্যার। আমাদের একজন স্টুডেন্ট আছে যিনি মানে কোর্স শেষ করে ফেলছেন, তিনি এখনো পর্যন্ত গ্রুপ কম্পোনেন্টটা বুঝতে পারে না, মানে আসলে করতে পারে না। উনি বলে যে স্যার আমি যখন কাজ করতে বসি আমার এটা মনে থাকে না, আমি সব একবারে মেক করা শেষ, তারপরে দেখি আমার সব প্যাচ লেগে গেছে। হুম। তাকে আমি বলি আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি আমাকে এই প্ল্যানটা মেক করে দেখেন। তো সে প্ল্যানটা মেক করে দেখাইলো,
এবং সেই একই কাজ আবার সে একই ভুল করলো। তাকে আমি বলে দিলাম যে আপনি কিন্তু এখন ভুল করলেন, তো এই প্ল্যানটাকে আপনি আরো একবার করেন এবং এই ভুলটা যেন না করেন। তিনি যথারীতি আবার একই ভুলই করছে। ঠিক আছে। হ্যাঁ তো যেটা হয়েছে, উনি কিন্তু কাজ জানে, কাজ বুঝে, উনি অন্য অন্য কাজ বুঝে। উনি একজন ইন্টেরিয়র ডিজাইনার, ডিজাইনার বলতে উনি ডেকোরেটর, ওনার একটা কোম্পানি আছে। আসলে আমাদের স্টুডেন্টরা, অধিকাংশ স্টুডেন্টরা এখন কোম্পানি থাকে বা তারা এখান থেকে কাজ শেখার পর নিজেরাই কোম্পানি করে ফেলে। তো যেটা হয়েছে, উনি কোম্পানি আছে, উনি ওখান দিয়ে ভালো কাজ করাইতে পারে, উনি অনেক ইন্টেরিয়র অনেক কিছু বুঝে জানে, সবকিছু তার ভালো জানাশোনা আছে। কিন্তু বেচারা আম- কি বলবো, উনি কম্পিউটারে কাজ করার সময় ঠিক উনি গ্রুপ তার মানে কোম্পানি। আমি আমি কি করতে পারি? তুই আমার বল, আমার ক্লাস চলতেছে, তুই বুঝতে পারছ না? তুই কোথায় হ্যালো পড়তেছিস? হ্যালো, এই যে দিস ইজ সো ব্যাড। আমি কিন্তু মানে এটা মানে এগুলো কিন্তু এলাও করবো না কিন্তু, যে ক্লাসে থেকে বাইরের কথা বলা বা অদ্ভুত কিছু করা। হ্যাঁ, স্যার, এটা সাউন্ড অফ করে নিলেই তো হয় স্যার। সেটাই আর কি। এটা কিন্তু ক্লাসকে হ্যাম্পার করে, এবং ক্লাসে শুধু যে আমি একা থাকি তা না, এটা হিসাব করতে হবে যে না, ক্লাসে আমার সঙ্গে আরো অনেকেই আছে। আমরা কেউ কাউকে আন্ডার এস্টিমেট করতে পারবো না, এবং কেউ কাউকে ডিস্টার্বও করতে পারবো না। বোঝা গেল? অবশ্যই সবাইকে কোঅপারেট করতে হবে। আচ্ছা, তো আমি স্যার রোটেটের, সরি স্যার, সরি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ইটস ওকে। না 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 স্যার, এটা এটা আমার মিস্টেক ছিল। ওই যে আমার নেট খুবই খুবই খারাপ ছিল, তো আমি জানি না যে আমি এখানে ঠিক আছে নেটের। ঠিক আছে, ইটস ওকে ইটস ওকে, সমস্যা নেই। না 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 স্যার, শুনুন শুনুন, আই এম সো সরি, আমি এরকম কাজটা করি না স্যার। ওই যে আমার নেট অনেক স্লো ছিল, আমি পিসি রিস্টার্ট দিলাম, হঠাৎ করে দেখি আমার মাইকটা অন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা ওকে, ঠিক আছে, আমরা সবাই একটু কেয়ারফুল আর থাকবো। তো হ্যাঁ, স্যার জানেন আমার পিসি তো নাই, আমি ফ্রেন্ডের বাসে আসছি স্যার, সকাল 9টা বাজে ফ্রেন্ডের বাসে এসে আমি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে, ওকে স্যার। ওকে। আচ্ছা, তো আমরা এখন দেখবো রোটেট, তাই না? তো আমি চাচ্ছি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এসে রোটেট করতে চাই। তো এখান থেকে আমি এসে এই যে রোটেট, মুভের ঠিক নিচে আছে কি রোটেট, অটোক্যাডের মতো এটাকে আসলাম। আসার পরে দেখেন, আগে তো অটোক্যাডে ছিল দুইটা দুইটা দিক ছিল, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। আর এখানে তো থাকবে তিনটা দিক। কোন দিকে আপনি এটাকে ঘোরাতে চান, এটা তো একটা বড় একটা চ্যালেঞ্জ, তাই না? এটা আপনাকে বুঝতে হবে। তো যেটা করতে হবে, দেখেন, আমি আমরা এটা কিভাবে বোঝানো যেতে পারে, আহ, আপনি যে অ্যাক্সিসে লক থাকবেন, যে অ্যাক্সিসে লক থাকবেন তার অপোজিট যে অ্যাক্সিস গুলো থাকবে, সেই অ্যাক্সিস গুলো তো রোটেট করতে পারবেন। ঠিক আছে? তা আমি দেখাচ্ছি, যে ধরে নিলাম যে আমি এক্স অ্যাক্সিসে লক করে নিলাম নিজেকে, এক্স অ্যাক্সিসে, সরি এক্স না, এটা হলো আপ অ্যারো, যে অ্যাক্সিসে লক করে নিলাম নিজেকে। আমার এটা এখন গ্রিন দেখাচ্ছে। হ্যাঁ, তো লক করে নেওয়ার পরে আমি এখানে বেস পয়েন্ট নিলাম, বেস পয়েন্ট নিয়ে অন্য একটা প্রান্তকে ধরে এবার মুভ করতেছি। এটা রোটেট হচ্ছে। আর রোটেটটা হচ্ছে কোন অ্যাক্সিস বরাবর বলুন তো? ওয়াই এবং এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক আছে? আচ্ছা, তো আমি এটাকে নিয়ে রাখলাম হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে রাখলাম। এখানে আমার ভ্যালু কন্ট্রোল বক্সে 90 লেখা চলে আসছে, 90 ডিগ্রি, এন্টার। কি হলো এটা? এটা ছিল যে অ্যাক্সিস ছিল সেটা এক্স এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এটা ঘুরে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি বসে গেল। আচ্ছা, আমি একটা কপি রাখি, এর কপি রাখলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে রাখলাম। ওকে, এটাকে এই পাশে নিয়ে একটা, আবার প্রথম থেকে বুঝি যে আমার এটা একটা অবজেক্ট ছিল, আমি এই অবজেক্টকে আমি এখন এইখানে চাচ্ছি ঘুরাইতে। কি করে ঘুরাবো? রোটেট, রোটেট হলো আর, সরি আর না, রোটেট হলো কিউ। জানি না রোটেটের জন্য কেন কিউ ইউজ করা হয়, আমি এর মিনিং জানি না। তো রোটেটের জন্য কিউ নিলাম। কিউ নেওয়ার পরে আমি এই বেস পয়েন্টে ক্লিক করলাম। তো যেটা করবো, আমি আগে থেকে জি অ্যাক্সিস লক করে নিলাম। এই পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এইখান থেকে এই পয়েন্ট নিয়ে আমি এটাকে রোটেট করব। তো দিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এন্টার দিলাম। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট হয়ে গেল। ওকে, ছিল কিন্তু এই পজিশনে। আচ্ছা, এর পরেরটা এসে আমি ধরলাম এক্স অ্যাক্সিসকে লক করলাম। দেখেন আমার এটা এখন দেখাচ্ছে কি, রেড কালার দেখাচ্ছে। আর এক্স অ্যাক্সিসকে ধরতে হলে এই যে রেড বরাবরই আমাকে এটাকে দেখতে হবে। এই যে রেড বরাবরই আমার এটাকে দেখতে হচ্ছে। দেখেন এই রেড রেড অ্যাক্সিসের সাথে
যে ফেসগুলো আছে সেই ফেসগুলোর উপরে কিন্তু এটা ধরতেছে, ঠিক আছে? তো আমি যেটা করব এইখান থেকে ধরলাম, ধরে এই পয়েন্টে ক্লিক করে এইভাবে এটাকে ঘুরাই দিচ্ছি। তো এক্স কে লক রাখলে কি হচ্ছে, ওয়াই এবং জি বরাবর এটা ঘুরতেছে, কিন্তু দেখছেন ওয়াই এবং জি বরাবর এটা ঘুরতেছে। এই যে ওয়াই এবং জি বরাবর আমি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে দিলাম, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলো। ওকে, সরি এটাকে কেন করলাম, এইটাকে করব। এই যে কিউ প্রেস করলে চলে আসলো রেড অ্যাক্সিস লক, এখানে ধরলাম, ধরে এখান থেকে এইটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে দিলাম, 90, এন্টার। ওকে, কি ছিল বলুন তো, এমন ছিল যে অ্যাক্সিস লক রাখার কারণে ঠিক এক্স ওয়াই বরাবর ঘুরাইতে পারছি, আর এমন ছিল রেড অ্যাক্সিস লক করার কারণে কি হইলো, মানে ওয়াই এবং জি বরাবর এটাকে রোটেট করতে পারছি। আচ্ছা, এখন এইটাকে দেখি কি করা যায়। কিউ, কিউ থেকে আমি ওয়াই অ্যাক্সিস লক রাখলাম, লক রাখার পরে যেটা হবে এইখানে ক্লিক, দেন এখানে ক্লিক, এই যেটা ঘুরে যাবে এইভাবে। স্যার লক কেমনে করেন স্যার? এই যে অ্যাক্সিস লক, রাইট লেফট আপ, তিনটা বাটন আছে এখানে, তিনটা। হ্যালো স্যার, আমাদেরকে 2টা পয়েন্টই সিলেক্ট করতে হবে না? হ্যাঁ, 2টা পয়েন্ট। এটা খুব প্র্যাকটিক্যালি চিন্তা করেন যে আপনি এইখানে এইখানে হাত দিয়ে ফিক্স করে রাখলেন, ফিক্স করে রেখে দিয়ে আরেকটা হাত দিয়ে এটাকে ঘোরাচ্ছেন। আপনার প্রত্যেকে আপনাদের অবশ্যই তো সবাই আপনার কি খাতা কলম নিয়ে বসছি, তাই না? তো কলমটাকে একটা জায়গায় ফিক্স করে রেখে দিয়ে আরেকটা হাত দিয়ে কি করি, কলমটাকে ধরে ঘুরাই না? এটা ঠিক সেম টাইপ যে আমি, দরজার মতো। হ্যাঁ, প্রথম ক্লিকে যেটা হলো, প্রথম ক্লিকে আমি হাত দিয়ে এটাকে ফিক্স করে নিলাম, আর সেকেন্ড ক্লিকে অর্থাৎ এখানে হাত দিয়ে এটাকে ধরে ঘোরাচ্ছি। যেমন এইটাকে ধরেই, ধরার পরে আমি এই রোটেটে আসলাম, আপ অ্যারো লক করে নিয়ে আমি এখানে এই ফিক্স করে নিলাম, এইখানে ফিক্স থেকে ও ঘুরবে, আর এইটা দিয়ে হাত দিয়ে ধরে এটাকে আমি ঘোরাচ্ছি, এটা ঘুরতেছে ও। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, আমি চাইলে এখন যে কোনো, স্যার একটু কথা বলি স্যার, 90 ডিগ্রি যেটা বললেন স্যার ওইটা কিভাবে করে? আচ্ছা 90 হ্যাঁ, বলে দিচ্ছি। আমি চাচ্ছি জি অ্যাক্সিস থেকে এই মিডিল থেকে এটাকে ঘোরাতে, মিডিলে আমি ক্লিক করলাম মিড পয়েন্টে, দেন এখানে এই হাত দিয়ে এটাকে ধরে এখন ঘোরাচ্ছি এটাকে। তো আমি এখন যদি কিবোর্ডে যদি লিখে দেই 90, তখন 90 হয়ে যাবে। আমি যদি লিখে দিই 180, তো এটা 180 হয়ে যাবে। যদি আমি লিখে দিই কত 230 নাকি 230 হয়ে যাবে, এটা 270, 270 হয়ে যাবে এটা। বুঝা গেল? সো আমরা এইভাবেই অ্যাঙ্গেল দিয়ে এটাকে ঘোরাইতে পারি। এখন আমরা যেটা দেখব, আমরা তো মুভের সময় দেখছিলাম শুধু মুভ করে রেখে দিতে পারি, আর কন্ট্রোল প্রেস করা মাত্রই আমাকে একটা কপি মুভ দিত। তো রোটেটের সময় কি হয় দেখি তো ব্যাপারটা। আমি এখানে আসলাম, আমি যে অ্যাক্সিস থেকে এটাকে রোটেট করতে চাচ্ছি এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেন এইখান থেকে নিয়ে আমি এটাকে রোটেট করতে পারতেছি। তো কন্ট্রোলকে প্রেস করে দেখি কি আসে। এই যে দেখেন অলরেডি একটা কপি চলে আসছে। তার মানে যেটা বুঝলাম যে কি, এই স্কেচআপ সফটওয়্যারে কন্ট্রোল প্রেস করলে কপি হয় একটা, মুভের সময় হোক আর রোটেটের সময় হোক। মুভ এবং রোটেট এই দুই ক্ষেত্রে কন্ট্রোল প্রেস করলে কি হয়, একটা কপি হয়। কপি হয়। এবার ঠিক মুভের মতো করেই আপনি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 35, ধরে নিলাম যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে রাখলাম, রাখার পর আমি এখন গুণ 3 দিলাম, কি হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল অনুযায়ী আরো 3টা বসে গেল। গুণ 4 দিলাম, 4টা হলো, গুণ 5 দিলাম, 5টা হলো, গুণ 6 দিলাম, 6টা হলো, গুণ 7, 7টা হইলো। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। এরপরে ঠিক ডিভাইড ব্যাপারটাও একই রকম। আমি এখানে ধরলাম যে অ্যাক্সিস লক রেখে নিয়ে আমি এখানে ক্লিক করে দেন এই দিকটা দিয়ে ধরে আমি এটাকে নিলাম 270 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলাম, নিয়ে ভাগ 3 ভাগে ভাগ হয়ে গেল, বা ভাগ 8 ভাগে ভাগ হয়ে গেল। ক্লিয়ার? স্যার, ভাগ হ্যাঁ, ভাগ এই যে আপনি যে গুণ করলেন আর ভাগ করলেন এই জিনিসটা তো আমি আমি যদি ভাগ না করে গুণ করি, যে আমার এই 2টা লাগবে বা 3টা লাগবে, তাইলে কি হবে না? হ্যাঁ, আপনি গুণ করলেন, কপি দিয়ে আচ্ছা, গুণ দিলেন।
হুম। 2 গুণ 3 তাহলে আমি হবে। ভাগ জিনিসটা কখন করব যদি আমার গুণের ভাগ কাজ হয়? ভাগ জিনিসটা তখনই হবে যখন একটা ডিস্টেন্সে যে তার মধ্যে বসাতে চান, তখন আচ্ছা হবে ভাগ। হুম হুম আর হুম হুম। গুণ জিনিসটা কি হবে যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর আপনি বসাই দিয়েছেন, একটা ডিস্টেন্সে গেলেন, এবার ডিস্টেন্সটা আপনি গুণ দিলে কি হবে, ওই একই ডিস্টেন্সে আরো অনেকগুলো হবে। অনেকগুলো হবে। আর আর ভাগ করলে আমি কি হতো, যদি ওই দুই ডিস্টেন্সের প্রান্ত মধ্যে যে বসতো। হুম হ্যাঁ, হুম দুই প্রান্তের মাঝখানে যদি কিছু ফিক্সড করে বসাইতে চাই তাহলে আমি ওটা ভাগ রাইট, করে বসাবো। ইয়েস। আচ্ছা প্র্যাকটিক্যাল না, কি মনে হয় বলুন তো? জি স্যার, একটু প্র্যাকটিস করতে হবে তাহলে ভালো করে হ্যাঁ, মাথায় বসবে প্র্যাকটিস আর করতে কি। হবে, কিন্তু ব্যাপারটা প্র্যাকটিক্যালি মতো লাগতেছে কিনা, মানে প্র্যাকটিক্যাল বোঝার মতো কিনা ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ জি স্যার। ওকে, সো একটু প্র্যাকটিক্যাল চিন্তা করেন আর নিজেদের কল্পনা শক্তিকে কাজে লাগান। স্যার ওই যে আমি একটা কোশ্চেন করছিলাম স্যার, ওই যে 90 ডিগ্রি, তারপরে এটা কিভাবে 9 দিয়ে 90, 90 ডিগ্রি, বাস 90, কোনো ডিগ্রির জন্য কোনো চিহ্ন দিয়ে রাখবে না, জাস্ট 90 লিখলেই এনাফ। 9, আচ্ছা 90 জাস্ট দিলে হবে? হ্যাঁ 90 দিলেই এনাফ, মানে এখানে ডিগ্রির জন্য আলাদা কোনো সিম্বল বা ইন্ডিকেশন লাগতেছে না এখানে, ঠিক আছে? জি স্যার, সেটাই। ওকে, ক্লিয়ার এতটুকু সবার? জি স্যার। আচ্ছা, এখন মডিউল তো আমি ভুলে গেছি, দেখি মডিউল আর কি কি আছে। কম্পোনেন্ট গ্রুপ শিখছি আমরা, ওকে। মুভ রোটেট শিখলাম, বাকি আছে পেইন্ট বাকেট, পলিগন, ফলো মি, স্কেল, ডাইমেনশন, টেক্সট, সেকশন। সেকশনটা আমরা আজকে দেখবো না, সেকশনটা আমরা পরে দেখব, কারণ আমরা অটোক্যাডে সেকশন দেখি নাই, এখানে দেখবো বলে। সো সেকশনের জন্য আমরা আলাদা একটা ক্লাস রাখবো, ঠিক আছে? ওকে, ভিউ ক্যামেরা, আসলে মডিউলটার 2টা ক্লাসে অটোক্যাড, সরি স্কেচআপ। স্যার আমাদের কি 10টা ক্লাস হয়ে গেছে? না, আপনাদের আমাদের বলা 7টা ক্লাস হয়েছে আচ্ছা, 8 মনে হয় নাম্বার না? ক্লাস। হ্যাঁ, আপনাদের বলা হয়েছে যদি আপনারা অটোক্যাড প্ল্যান প্রত্যেকেই 4টা করে রেডি করতে পারেন একেবারেই এররলেস, দেন ফাইবারের ক্লাস নেওয়া হবে। আর যতদিন না পর্যন্ত আমি 8 জনের যেমন না পাবো, 8 জন মিনিমাম, ততদিন পর্যন্ত আমি অটোক্যাড ফাইবার ক্লাস দেখাবো না, বা ফ্রিল্যান্সিংটাই দেখাবো না, ও আচ্ছা ঠিক আছে? জি স্যার। যতই কান্নাকাটি করেন কোনো কাজ হবে না। মানে এটাও দেখা দরকার যে আসলে কতজন মানুষ ফ্রিল্যান্সিং এর উপর আগ্রহটা আছে, কতজন মানুষ কাজটা শিখতে চায়। স্যার এই যে আচ্ছা ফ্রিল্যান্সিং এর ব্যাপারটাই আমি একটু বলি স্যার। হ্যাঁ স্যার বলেন। ফ্রিল্যান্সিং এ যেমন স্যার এই যে যেমন আমাদের দেশে স্যার ওই যে নেটেলার বলেন, তারপর পেপাল বলেন, এগুলো তো আমাদের বাংলাদেশে এই যে টাকা পয়সা পরে, আগে কাজ শেখেন তো, টাকার চিন্তা পরে। টাকা না কিভাবে আনতে হয় এটা নিয়ে টেনশন করতে পারেন, টাকা আপনার ঠিকই আপনার পকেটে চলে আসবে, এটা খুব সহজ প্রসেস। আগে কাজ শিখেন, কাজ শিখে ফ্রিল্যান্সিং স্টার্ট করেন, কাজ পান, কাজ করেন, তারপরে মিষ্টি খাওয়ান, তারপরে টাকা কিভাবে আসে সেটা বলে দিব। তার জন্য স্যার প্ল্যান করে যে ইন্ডিয়াতে যাই, যে 1 মাস থাকবো, তারপর ওখানে যা 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 লাগে সব করে নিয়ে আসবো, এরকম না মনে না হয়। না, ইন্ডিয়াতে যাওয়া লাগবে না, আপনি বাংলাদেশে বসেই করতে পারেন। বাংলাদেশে প্রায় 2.5 লক্ষ ফ্রিল্যান্সার আছে যারা প্রতি মাসে শত শত কোটি টাকা দেশে আনতেছে। স্যার সেটা তাদের ঠিক আছে, কিন্তু স্যার ওই যে বাংলাদেশে যেটা এটা তো অফ করেছে, তারপর যারা যারা অফ করতেছে। অফ হয়নি, এটা অফ হয়নি, আপনি যেটা জানছেন এটা অন্য জিনিস হইতে পারে, বাট এই ফ্রিল্যান্সিং এই প্রসেসটা অন্যভাবে আছে, এবং আমাদের তো ক্রিয়েটিভ থেকে শত শত স্টুডেন্ট প্রতি মাসে মাসে কোনো না কোনো ভাবে ফ্রিল্যান্স করতেছে কোনো না কোনো দিক থেকে। সো এইটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথার দরকার স্যার নাই, আমার একটা কোনো চিন্তা কোশ্চেন স্যার করতে আছে। হবে না। স্যার আরেকটু বলি স্যার, আমার ভাইয়া থাকে ইতালিতে, আমি ভাইয়াকে বলছি যে একটা পেপাল বা নেটেলার অ্যাকাউন্ট তৈরি করার জন্য। এইটা নিয়ে আপাতত আপনার কোনো চিন্তা করার দরকার নাই, কোনো টেনশন ফ্রি থাকেন, আপনি আপনার বাসায় মাস্টার স্যার কার্ড আগে পৌঁছে কাজ যাবে। শিখি স্যার, কাজ শিখলে স্যার স্যার রাস্তা এমনিতেই বেড়ে যাবে স্যার। না হ্যাঁ আমি আবার অন্য কাজ করতাম স্যার, ওই যে ওটাকে বলা হয় পুকা। হ্যাঁ, জানছি এটা আর বলে লাভ নাই। সো এইগুলা এখানে মিলাইলে হবে না, আপনার ফ্রিল্যান্সিং করতে এই ধরনের সাপোর্ট যা লাগবে ক্রিয়েটিভিটি আপনাকে দিবে। আপনার মাস্টার কার্ড আপনার বাসায় পৌঁছে যাবে, আমেরিকা থেকে এসে আপনার বাড়িতে এসে দিয়ে যাবে যে ভাই এটা আপনার কার্ড, ঠিক আছে? হ্যাঁ থ্যাংক তো ইউ স্যার। এইগুলা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, এগুলোর সাপোর্ট আপনারা পাবেন এখান থেকে। স্যার আমার একটা কোশ্চেন আছে। জি ম্যাম বলেন। ওই যে রুনা আপু যেন একটা কি যেন কোশ্চেন করছিলেন যে ওই যে আপনি যে কম্পোনেন্ট গুলো এডিট করছেন স্যার, হ্যাঁ, ওখানে যে সার্কেলটা ওইখানে ওইটা আপনি এডিট করলেন কেমন করে, ওইটা ডিলিট করে নিছেন? না ডিলিট করে নিই নাই, যেটা হয়েছে যে আমি এটাকে করছি, ওইটার ভিতরে ঢুকছে, ঢোকার পরে ওই পুশফুল ওটাকে নামায় নিয়ে আসছি, নামায় নিয়ে আবার সার্কেলটাকে বড় করে নিয়ে আবার ওটাকে উঠাই দিছি।
আচ্ছা, পুশ পুল ওইটা করার পরে যদি ওইটা আমাদের সমান না হয়, যদি বেশি নিচে আচ্ছা, ঢুকতে যায়। পুশফুল খুব ডাইনামিক একটা বিষয়, আমি এটাকে দেখাবো। এটা তো কাজ করতে করতে দেখবো, হ্যাঁ। হুম। সো এটা তো মানে এমন না যে আমরা কোনো কিছু মুখস্থ শিখতেছি যে না ব্যাকরণের মতো এটাকে ইহা বলে ওইটাকে না ওহা। আর কি, মাথায় তো রাখতে হবে স্যার। হ্যাঁ, সো আমরা এটাকে কাজ করতে করতে আমরা অনেক আগাবো আস্তে আস্তে। আপনি বলেন তো, অটোক্যাডের প্রথম ক্লাস আর অটোক্যাডের লাস্ট ক্লাস একরকম ছিল? না। অবশ্যই না না, তাই স্যার, না? অনেক সেন্স, অনেক সেন্স। হ্যাঁ, সো আমরা আস্তে আস্তে আগাবো তো। আচ্ছা, আমরা অনেক গল্প করে ফেলছি আজকে। হ্যাঁ, দরকার আছে তাই না এগুলো? আচ্ছা, রোটেট শিখলাম, তাই তো? আর কি শিখবো? ফলো মি টুল শিখবো, আর শিখবো স্কেল, ডাইমেনশন, টেক্সট, সেকশন। পলিগনটা শিখবো, পলিগনের কোনো দরকার হয় না, তারপর শিখি। স্যার এটাতে মিরর নাই না? মিরর দরকার আছে, মিররের? না, কিন্তু মিররটা ভালো লাগতো আর কি অটোক্যাডের। তাই? আচ্ছা, শিখবো। আচ্ছা, পলিগনের দরকার হয় না, আর্ক। আচ্ছা, আর্ক আছে, আর্ক, পলিগন, ওকে। আচ্ছা, আমরা এখন ড্র টুল থেকে কিভাবে আর্ক ড্র করতে হবে এখন সেটা দেখি, হ্যাঁ। দেখেন, এই যে সার্কেলের ঠিক নিচে আছে আর্ক। এই যে একটা আর্ক, এটাও একটা আর্ক, এটাও একটা আর্ক, এটাও একটা আর্ক। এখানে মোট আর্ক 4টা দেওয়া আছে। প্রথম আর্ক কি? আর্ক প্রথমটা আমরা ক্লিক করে করে দেখি, হ্যাঁ। এটা তো মানে ব্যাকরণের মতো বলে দেওয়া যাবে না। প্রথম সেন্টার পয়েন্ট, দেন সেকেন্ড পয়েন্ট, দেন থার্ড পয়েন্ট। আরেকটা যে কিভাবে ক্রিয়েট হচ্ছে এটা কি আসলে আমরা বুঝতে পারতেছি? ফার্স্ট পয়েন্টের সেন্টার হলো, সেকেন্ড পয়েন্টে স্টার্ট পয়েন্ট, আর থার্ড ক্লিকে হবে কি আমার এন্ড পয়েন্ট। ইয়েস তো স্যার। আমি এখানে রেখে দিলাম। এই যে আমার থার্ড পয়েন্টে এন্ড পয়েন্ট হলো এটা আমার একটা আর্ক হলো এমন। বুঝে গেল? আচ্ছা, পরেরটা কি আছে? 2 পয়েন্ট আর্ক। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, আর দেন ডিরেকশন, কোন দিকে নিতে চাই। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরটা কি আছে? এখানে ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, দেন থার্ড পয়েন্ট। এটা তো বেশ মজার। কি ইমোজি লাগতেছে না ব্যাপারটা? পোকোমেন নাকি ওটা? কি কি গেম বলো এটাকে? স্যার এই সফটওয়্যার কে আবিষ্কার করছে স্যার? কেন? স্যার সেরা সেরা স্যার, সেরা। হ্যাঁ। আচ্ছা, খুব মজার। আমরা স্কেচআপ নিয়ে অনেক ফান করতে পারি, হ্যাঁ। এটা অনেক অনেক মজার একটা সফটওয়্যার। সেটাই স্যার, এই যে কাজ দেখছি স্যার, বুঝতেছি স্যার, এই সফটওয়্যারটা কে আবিষ্কার করছে স্যার? এটা গুগলের একটা প্রোডাক্ট। এটা গুগলের একটা প্রোডাক্ট, ঠিক আছে? তো এটা কি মানে বুঝতেই তো স্পন্সর কি পারতেছেন, গুগল? মানে গুগল এটা কি গুগল যা শুরু করছে। হ্যাঁ, হ্যাঁ, আসলে স্যার ওই যে এটা কি মানে সফটওয়্যারটা কি ওনার কি গুগল? হ্যাঁ, গুগল। এটা গুগলের একটা প্রোডাক্ট, এবং এটাকে ডেভেলপ করায় ট্রিম্বল নামে একটা কোম্পানি দিয়ে। মানে গুগলের তো অনেক কিছুই আছে, তাই না? তো তবে গুগল স্যার আমি এই যে শুনছি স্যার বলা হয় গুগল না, নাকি ছেড়ে দিছে স্যার, এটা গুগল ছেড়ে দিছে, এটা না, ট্রিম্বলকে না, দিয়ে দিছে। না, না, ট্রিম্বল দিয়ে ডেভেলপ করানো হয়। ট্রিম্বলের কাছে এটা বিক্রি করে দেয়নি। জাস্ট এটা গুগল, এটার মালিক এখনো পর্যন্ত, এটা রেভিনিউ গুগলের কাছে যায়। বাট এটা ডেভেলপের ব্যাপারটা নিছে ট্রিম্বল। ঠিক আছে? আই মিন অ্যাডমিন দিছে আর কি। হ্যাঁ, এটা ডেভেলপিং এর ব্যাপার। এটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায় এই কাজটা সে ট্রিম্বল করে। কিন্তু এটার মানে ওনার পেটেন্ট, মানে এটা যেটা বলা হয় যে কি বলা যেতে পারে, এটা র ওনার হলো গুগল। আর বুঝতেই তো পারতেছেন গুগল কিভাবে আমাদেরকে গ্রাস করতেছে। তবে স্যার আমাদের, ওই যে বলে না যে বাবার বাবা গুগল, হ্যাঁ, সেটাই আর কি। গুগলকে বলা হয়। আচ্ছা, ঠিক আছে। তো আর্ক আসলে আর্ক তিন ধরনের আর্ক এখানে ড্র করা যায়। আর্কগুলো কি বোঝা গেল? তো যেটা হয়েছে, আমি কখনো আমার এই দুইটা আর্ক কখনোই প্রয়োজন হয় না, অর্থাৎ এইটা আর এটা আমার কখনো আমি আজ পর্যন্ত ইউজ করি নাই। সবচেয়ে বেশি ইউজ হয় কি 2 পয়েন্ট আর্ক, অর্থাৎ ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, দেন কি থার্ড পয়েন্ট। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে। আমি চাইলে ব্লু অ্যাক্সিসে নিতে পারি। ব্লু অ্যাক্সিসকে লক করলে এটা ব্লু অ্যাক্সিসে চলে যাবে, যেটা ব্লু অ্যাক্সিসে চলে আসছে। ঠিক আছে? এইভাবে করলে এটা এইভাবে চলে আসতেছে। ফেস ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ ক্লোজ পাথ। বোঝা গেল? এইভাবে আমরা এটাকে স্যার এইটারই যে স্যার যে যে গোল যে আমরা ইয়া তৈরি করি, ওটা যে বাঁকা বাঁকা আসে স্যার, আমি আগে প্রথমে হ্যাঁ, হ্যাঁ, এটা আমি বলতেছি, ওয়েট করেন, বলতেছি। আচ্ছা, তো আমি বলেই দিই, আপনার ধৈর্য হচ্ছে না, আমি বলে দিই। ওকে। না, এটা আমাদের আপু বলছিল। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি বলতেছি, শুনুন। যেটা হলো, আমরা যেমন প্রপার্টি দেখতাম, অটোক্যাডের প্রপার্টি দেখতাম না? তো এখানে তো অবশ্য প্রপার্টি আছে। যেমন এটা একটা ফেস, এটা একটা লাইন, এটা একটা লাইন, তাই না? তো আমরা এগুলো প্রপার্টি দেখতে পারি। প্রপার্টি কিভাবে দেখতে পারি? আমি এই লাইনকে সিলেক্ট করলাম, দেন রাইট ক্লিক করতেছি, দেখেন এনটিটি ইনফো, বিস্তারিত তথ্য।
এইখানে ক্লিক করলাম, দেখেন আমার একটা ডিফল্ট রেনএম একটা অপশন চলে আসছে, আমি এটাকে ধরে এই কর্নারে এটাকে রেখে দিচ্ছি, যাই না কেন এটা চলে গেল কোথায়, এই যে এখানে চলে আসছে। আসার পরে আমি এটা একটু বড় করে দিই, হ্যাঁ বড় করে দিলাম, এই যে আসছে এটা। দেখেন এই যে এনটিটি ইনফো নামে এটা এখানে একটা ট্যাব ওপেন হয়ে গেছে, এবং এই লাইনটার বিস্তারিত তথ্য আপনি এখানে জানতে পারতেছেন। এই কোনো ট্যাগ নাই, এটা রেডিয়াস কত, 11 ফিট রেডিয়াস, 11 ফিট 7 ইঞ্চি সামথিং, সেগমেন্ট অর্থাৎ এই লাইনটা 12টা লাইন দিয়ে তৈরি, এই লাইনটা 12টা সেগমেন্ট দিয়ে তৈরি। তৈরি। এটার লেন্থ হলো 55 ফিট এর লেন্থ বা তারও বেশি, বোঝা গেল? যেমন এটা একটা সার্কেল, আমি এখানে সিলেক্ট করলাম, করলে দেখেন এর কি আসছে, এর রেডিয়াস 5 ফিট, এর সেগমেন্ট 24, এর কি সারকামফারেন্স মানে কি পরিসীমা কত, 31 ফিট 5 ইঞ্চিস সামথিং। হ্যাঁ, তো অর্থাৎ আমরা যে কোনো কিছুর আমরা এখান থেকে তথ্য এই এনটিটি ইনফো থেকে জেনে নিতে পারি। তো যেটা হয়েছে যে একটা সার্কেল শেপ তৈরি করতে গেলে মিনিমাম 12টা সেগমেন্ট দরকার হয়, 12টা ছোট ছোট লাইন দিয়ে একটা সার্কেল তৈরি করা যেতে পারে, মানে যে পলিগন এক কথায় 12টা লাইন দিয়ে আমরা একটা সার্কেল শেপ আনতে পারি। তো স্কেচআপ যেটা করে বাই ডিফল্ট 24 সেগমেন্ট দিয়ে ও সার্কেলটা মেক করে দেখায়। এটা কিন্তু অবশ্যই স্মুথ, কি স্মুথ মনে হয় না এটাকে? এটা কিন্তু অবশ্যই স্মুথ, বাট মানে অন্য অন্য যত 3D সফটওয়্যার আছে স্কেচআপ সফটওয়্যারটা খুবই লাইট। একই কাজ স্কেচআপ দিয়ে করবেন দেখা যাবে যে 2 MB, আর একই কাজ অন্য কোনো 3D সফটওয়্যার যেমন ম্যাক্স বা অটোক্যাড বা মায়া করবেন তাতে হলো 50 MB। স্কেচআপ এত সহজ এবং এত ইজিলি ইউজ করা যায় অ্যাকচুয়ালি এই কারণে, কারণ এর প্রপার্টি সবকিছু কি মিনিমাম ইউজ করে, মিনিমাম, ম্যাক্সিমামে না, সবকিছুকে মিনিমামে ইউজ করে, এর জন্য কাজগুলো খুব সহজ হয় এবং এই সফটওয়্যারটা হ্যাং করে না। হ্যাঁ, আচ্ছা, তো যেটা হয়েছে এখানে এই সার্কেলটা ক্রিয়েট হয়েছে মাত্র 24টা সেগমেন্ট দিয়ে। আমি যদি সেগমেন্ট যদি বাড়ায় দিই 48 করে দিই, তো দেখেন এটাকে আরো স্মুথ দেখাচ্ছে, আগের থেকে আরো স্মুথ দেখাচ্ছে না? তাহলে আমি এটাকে আরো স্মুথ করতে পারি 72, দেখেন এটা আর আগের থেকে আরো স্মুথ হয়েছে না এবার? চাইলে আমরা এটাকে 10 10 করে দিলাম, দেখেন এর স্মুথনেস বাঁকা দেখাচ্ছে, স্মুথনেসটা কি কমে গেছে, তাই না? তো ব্যাপারটা হলো এই যে আমরা এখানে অবশ্যই চেষ্টা করব মানে এর বাই ডিফল্ট যেগুলো দেওয়া থাকে এইগুলো নিয়ে কাজ করতে, তাহলে যেটা হবে আমাদের এই পিসিগুলো হ্যাং করবে না বা কাজ করতে অসুবিধা হবে না। ঠিক আছে, আর এটাই হলো মেইন বিষয়, এইভাবে স্মুথনেস কমাইতে বাড়াতে পারে। যদি কখনো আপনি স্মুথ খুব স্মুথ দরকার হয় তো আপনি এইভাবে কাজটা করে নিতে পারেন। অবশ্যই খেয়াল করতে হবে যে এটার জন্য কিন্তু আপনার পিসি কনফিগারেশন ভালো থাকা লাগবে, কিন্তু যে না আপনার পিসি কনফিগারেশন ভালো না অথচ আপনি কাজ চান 100 বা হাই কোয়ালিটির কাজ চান, তাহলে তো হবে না। স্যার অপশনটা কিভাবে এনেছেন একটু দেখাই দেন তো। এই যে আমি এই ফেসে ক্লিক করলাম, ক্লিক করার পরে রাইট ক্লিক এনটিটি ইনফো, ওকে স্যার। তখন এটা চলে আসবে। দেখেন এই ফেসটা 150 স্কোয়ার ফিট এরিয়াটুকু পেয়ে গেছি আমরা এখান থেকে। আমাদেরকে কিন্তু কেউ একজন প্রশ্ন করে বলছিলেন যে স্যার আমরা অটোক্যাডে কস্ট এস্টিমেশনের কাজটা কিভাবে করব। তো দেখেন এখানে অলরেডি সহজ, এই এরিয়াটুকু এখানে ক্লিক করলাম, ক্লিক করার মাত্র অলরেডি চলে আসছে যে এটা 150 স্কোয়ার ফিটের একটা ফেস। তো এইগুলো নিয়ে সামনে ক্লাস আছে, কথা হবে, আমরা আজকের ক্লাসের দিকে মনোযোগ দিই। হ্যাঁ, ওকে, কেটে বাদ দিলাম। আমরা পলিগনটা একবার দেখি, এই যে পলিগনটা এখানে আছে সার্কেলের পাশে পলিগন, অটোক্যাডের মতো প্রথম দিতে হয় কি কতগুলো সাইড আমার দরকার, 6 সাইড কি 8 সাইড কি 5 সাইড, আমি 5 লিখে এন্টার দেওয়ার পরে অটোক্যাডের মতো সেন্টার পয়েন্ট দেন রেডিয়াসটা দিতে হয়। সো রেডিয়াস দিলাম, এই যে পাঁচটা সেগমেন্টের আমার একটা পলিগন ড্র হয়ে গেল। চাইলে আমরা এখন সেগমেন্ট বাড়া নিতে পারি, 8 এন্টার, কি হলো, সরি এটা 8 রেডিয়াসের হয়ে গেল। আমি আবার পলিগনে আসলাম, আসার পরে 8 এন্টার দেওয়ার পরে এই যে এখন চলে আসলো। বোঝা গেছে? এইভাবে আমরা পলিগন ইউজ করতে পারি। পলিগন আর এগুলো আমরা অটোক্যাডে জানি একই জিনিস, মানে লাইন, রেক্টেঙ্গেল, সার্কেল, পলিগন এই সব ইত্যাদি ইত্যাদি সব একই জিনিস, কিন্তু কোনো চেঞ্জ নাই কিন্তু, তাই না? আচ্ছা, ওকে, তো এখন আমরা আমাদের হোমওয়ার্ক কি থাকবে বলেন তো? আমরা একটু ডাইনামিক কিছু শিখি এখন। হ্যাঁ, ডাইনামিক কি শেখা যেতে পারে? এখানে কি আছে, ফলো মি, স্কেল ডাইমেনশন টেক্সট, ওকে, টাইম আছে আমার কাছে আর 13 মিনিট।
ডাইমেনশন কিভাবে নিতে হয়, এই যে দেখেন আমাদের মানে অফসেটের ঠিক নিচে আছে কি ডাইমেনশন। হ্যাঁ, আমি এই ডাইমেনশনে ক্লিক করলাম, ডাইমেনশনে ক্লিক করার পরে যেটা হবে অটোক্যাডের মতো ডাইমেনশন নিতে পারবো। এই পয়েন্ট টু এই পয়েন্ট 10 ফিট, এই পয়েন্ট টু এই পয়েন্ট কি 8 ফিট। তো দেখেন অটোক্যাডে যেটা হয়তো কোনো একটা দিকে দিতাম, হ্যাঁ, আর এটাকে যেখান থেকে ঘুরে ফিরে দেখেন না কারণ সব দিক থেকে এটাকে আপনি দেখতে পাবেন। এটাকে আপনি 3D প্লেস করতে পারবেন, যে এখান দিয়ে নিয়ে এইটা নিয়ে উপর দিকে হোক বা নিচের দিকে হোক, যেদিকে মন চায় আপনি সেদিকে এটাকে প্লেস করে দিবেন, এটা করে দেখা যায়। ঠিক আছে, সো এই ব্যাপারটা সহজ। এইগুলো আমরা যত প্র্যাকটিস করবো তত বেশি শিখতে পারবো এগুলো, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। এটা এইভাবে দিতে পারি, আবার এটাকে স্যার, হ্যাঁ এই যে অফসেটের ব্যাপারটা যে বলছিলেন, অফসেট সিলেক্ট করে তারপরে আমরা বাইরের দিকে নেব না ভিতরের দিকে নেব সেটা সিলেক্ট করে দেব না? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি ফেসকে সিলেক্ট করলাম, অফসেটে আসলাম, এখন আমি যদি ভেতরের দিকে নিতে চাই তো ভেতরের দিকে নিলাম 212 দিলাম, দিলে কি হলো এটা অফসেট হয়ে গেল ভিতরের দিকে। হুম, যদি বাইরের দিকে চাই তো বাইরের দিকে রেখে দিয়ে হুম, 12 বাস বাইরের দিকে হয়ে গেল। এখন একটা ম্যাজিক দেখেন, ব্যাপারটা হলো এরকম যে আমি এই ফেসকে অফসেট করতে চাই, এই ফেস সিলেক্ট করে দিলাম, একে করতে চাই, তো যেটা হবে আমি এখানে ক্লিক করে 12 লিখে দিলাম, প্রথমটা হইলো, হওয়ার পরে আমি কি হলো আমার এই একই ফেসে কিন্তু ধরে রাখছে, সো আমাকে আবার এসকেপ প্রেস করতে হবে, করলে ফেস ছেড়ে দিল। এবার আমি যদি এই ফেসে এসে আমি যখন ডাবল ক্লিক করি দেখেন ঠিক ও আগের মেজারমেন্টটাকেও নিবে এখানে, আচ্ছা আচ্ছা, অটোকাটের মতো। অটোকাটে কিন্তু আমার আগের মেজারমেন্টে ওখানে থেকে যেত কিন্তু, হ্যাঁ, হুম, আমি যখন বাইরের দিকে আসি 12, বাইরের দিকে আসে যদি বাইরের দিকে ক্লিক করি এই যে দেখেন এখন বাইরের দিকে 12 হতে থাকবে, বোঝা আচ্ছা, গেছে? জি, স্যার। ওকে, আচ্ছা। এরপর আমরা পুশ পুলের কিছু ব্যাপার এখন ক্লিয়ার হই, সেটা হলো এরকম যে আমি এখন এটাখানে 10 ফিট কমা 10 ফিট এন্টার দেওয়ার পরে এখন আমি পুশ পুল করতেছি, দেখেন এই দিকে উপরের দিকে নিচ্ছি 10 ফিট এন্টার, 10 ফিট আসলো। তো এখন মনে হলো যে না আমার এই দিকটা আরো একটু বাড়াইতে হবে, 15 ফিট করতে হবে, তো আমি এখন 15 ফিট করলাম, 15 ফিট এন্টার। তো যেটা মনে হলো আমার এখন যেটা হলো যে আমার এই দিকটা দিয়ে মানে এখন 25 ফিট হলো, তো এই দিকটা দিয়ে আমার যে 10 ফিট 10 ফিট থেকে আবার এদিকে এই দিকে আসবে, অর্থাৎ এক্স অ্যাক্সিসে এদিকে সামনে আগাবে। তো আমাকে কি করতে হবে এখন বলেন তো? আমাকে যেটা করতে হয়তো মেক এইখান মেক থেকে এইখান থেকে যেটা করতে হতো আমাকে 10 ফিট উপরে উঠে লাইন নিতে হতো, সেখানে রেফারেন্স ক্রিয়েট হইতো, সেই রেফারেন্স থেকে এখানে লাইন ক্রিয়েট করে দেন পুশফুল করে আমার এদিকে নেওয়া লাগতো, তাই না? এমনটা কিন্তু করতে হতো। এটাকে কিভাবে সহজে করা যেতে পারে? এটাকে সহজে করার জন্য যেটা হতে পারে সেটা হলো এরকম, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আমার এটা ছিল 10 ফিটে ছিল, তো দেখেন আমি এটা পুশফুল করতেছি আমার কোনো রেফারেন্স থাকতেছে না, যখন আমি কন্ট্রোল প্রেস করব তখনই দেখেন আমার রেফারেন্স চলে গেছে এখানে, ওই 10 ফিটের রেফারেন্স রেখে দিয়ে বাকিটুকু সে কাজ করতেছে। সো বাকিটুকু নিলাম 15 ফিট, এই যে হয়ে গেল। এরপর আমি এদিকে নিতে চাই, আমি এখানে রেফারেন্স নিলাম, কন্ট্রোল প্রেস করছি রেফারেন্স আসতেছে, নিলাম যে 15 ফিট এন্টার। দেন আমি যদি এখন এদিকে আসি কন্ট্রোল প্রেস করলাম 20 ফিট এন্টার, তারপর আমি এদিকে আসতেছি, আমি চাচ্ছি যে এইটা মিড পয়েন্টে রাখতে, এই যে এইটার মিড পয়েন্টে রেখে দিলাম, এটা হলো এইভাবে। কন্ট্রোল কি শুধু প্রেস করে ছেড়ে দিব নাকি কন্ট্রোল হ্যাঁ, ধরে রাখবো? প্রেস করলে ছেড়ে দিলেই চলবে। তারপর আমি এইটাকে এইদিকে নিলাম, নিয়ে মিড পয়েন্টে রেখে দিয়ে তারপরে কন্ট্রোল প্রেস করে সামনের দিকে নিয়ে রেফারেন্স মেক করে নিলাম, করে নিয়ে এইটার সমানে রাখলাম। হ্যাঁ বলেন। কন্ট্রোল পেস্ট করে তারপরে কি হচ্ছে ওই রেফারেন্স কপি দিচ্ছে, হ্যাঁ ওটা কপি দিচ্ছে, রেফারেন্স আপনাকে কপি করে দিচ্ছে আমি কত ফিট নিব তখন ওই কন্ট্রোল প্রেস করার পরে ওইটা দিব কত ফিট হ্যাঁ তাই কত দিব। ফিট আপনি হ্যাঁ নেবেন। আমি চাচ্ছি যে এইটাকে এখান দিয়ে এখান থেকে উপরে উঠবে, কন্ট্রোল প্রেস করলে কি হলো ওই বরাবর একটা রেফারেন্স দিয়ে দিল, উপরে উঠবে 10 ফিট, এই যে 10 ফিট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চাচ্ছি পিছায় যাক, সো কন্ট্রোল প্রেস করার কারণে দুইবার হয় এটা, সো আমি আবার কন্ট্রোল প্রেস করলাম, করলে ওই রেফারেন্সটা আমার কমাই দিল, মানে বন্ধ করে দিল, এইভাবে রাখলাম। ঠিক আছে, তো যেটা হবে এইভাবে কাজ করলে খুব ডাইনামিক কাজ করতে পারবো আমরা। জি স্যার, এটা অনেক নিয়ে মনে হচ্ছে এটা আসলে। ঠিক আছে, এইভাবে কাজ করলে আমরা খুবই ডাইনামিক ভাবে কাজ করতে পারবো, খুব দ্রুত আমরা বিভিন্ন স্ট্রাকচার মেক করে ফেলতে পারবো। জি স্যার। ঠিক আছে,
জি স্যার, বুঝতে পারছি। বুঝা গেছে এটা? ওকে। তো এখন যেটা করব আমরা, আমরা তো এটা তো শিখলাম, আমরা একটু ডাইনামিক কিছু বানায় দেখি, হ্যাঁ? আর সেটা হবে ফলো মি দিয়ে। ফলো মি টুলটা কি আজকে দেখানো ঠিক হবে কিনা? আজকে দেখাতে গেলে হয়তো এমন হতে পারে যে না, অনেকের বুঝতে কষ্ট হতে পারে। তো থাক, আজকে দেখাবো না, আজকে থাক। আমি আজকে স্যার ডাইমেনশন, পেন বাকেটটা কি? হ্যাঁ, পেইন বাকেট এবং টেক্সটটাকে দেখায় আজকে ক্লাস শেষ করে দেবো, আর বাকিগুলো আগামী ক্লাসে হবে। ওকে। পেইন্ট বাকেট হলো পৃথিবীর সবচেয়ে সহজ একটা টুল। সেটা হলো কোনো কিছুকে দ্রুত রং করে ফেলা। পেইন্ট বাকেট অর্থাৎ রঙের বালতি আপনার, হ্যাঁ? দেখেন পেইন্ট বাকেটে ক্লিক করা মাত্র, এই যে সিলেক্টেড ঠিক নিচে আছে পেইন্ট বাকেট, এখানে ক্লিক করা মাত্র আপনার একটা কালার প্যালেট চলে আসছে। আপনি এখান থেকে কালার চুজ করলেন। আমার মনে হলো যে রেড কালারটাকে নিলাম, রেড কালারকে নিয়ে আমি ওকে কালার করে ফেললাম। গ্রুপের বাইরে ক্লিক করলাম, এই যে রেড হয়ে গেল পুরোটাই। পরে আমি এটা গ্রিন নিলাম, গ্রিনকে ধরলাম, গ্রিন ক্লিক হয়ে গেল এখানে। পরে আমি এখান থেকে নিলাম কি ব্লু, ব্লু নিলাম, ব্লু হয়ে গেল এখানে, এই যে। স্যার এটা তো পুরাটা হলো স্যার, আমি এক সাইডে লাল করব, এক সাইডে আমি গ্রিন করব, সেক্ষেত্রে আচ্ছা, যে সেক্ষেত্রে যেটা হবে, আমি তো এখানে দেখেন আমি একটা ফেস ড্র করতেছি, এটা ফেস ক্রিয়েট হলো, আমি এখানে গ্রিন অ্যাপ্লাই করলাম, দেন এই ফেসকে গ্রিন অ্যাপ্লাই হলো, হ্যাঁ? ওকে। এরপরে আমি একটা অবজেক্ট মেক করলাম, এই যেটা অবজেক্ট মেক হলো। তো আমি এটাকে যদি এখানে ক্লিক করলাম, কি হচ্ছে? প্রত্যেকটা ফেস তো আলাদা আলাদা, এটা তোমার গ্রুপ না, তাই না? এটা কি গ্রুপ? না এটা স্যার তোমার আলাদা। গ্রুপ না। সো আমার প্রত্যেকটা ফেস আলাদা আলাদা জিনিস, তো আমি এখানে প্রত্যেকটা ফেস আলাদা আলাদা ক্লিক করে আমি কালার দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? গ্রুপ করার পরে আর করা যাবে না, তাই তো? আচ্ছা, গ্রুপ করার পরে কেন করা যাবে না? কেন যাবে না? এই যে এডিট গ্রুপে ঢুকলাম, ও আচ্ছা। এডিট গ্রুপে এসে না আমি এটা করতে পারবো, না বলে কোনো কথা নাই, ঠিক আছে? সবই সম্ভব। ও না স্যার, আগে যে বললেন যে এটা তো গ্রুপ করে নাই, সেজন্য আর কি। হ্যাঁ, তো গ্রুপ করা বলেই তো এটা পুরো অবজেক্টটাই এক এক ধরে নিছে। সো আমি এখানে অ্যাপ্লাই করা মাত্র সে সঙ্গে সঙ্গে সেটাই পুরোটাই মিলে হয়ে যাচ্ছে এটা। আর গ্রুপের ভেতরে যে করলে কি হবে, প্রত্যেকটা সার্টেন ফেস নিয়ে নিয়ে আপনি কাজ করতে পারবেন, তাই না? হ্যাঁ, গ্রুপের ভিতরে নিয়ে করতে হবে। হুম, বোঝা গেল? এই যে স্যার আমি এখন যে এই কম্পোনেন্টকে কালার দিয়ে দিই, যদি এখানে এটা কি কালার, এই কালার দিলাম, দেওয়ার পরে চাইলাম যে আমি এই ফেসের এইখানটা দিয়ে অন্যটা কালার দেবো, ব্ল্যাক, দেন ব্ল্যাক করে দিলাম। কি হলো, এরা সবাই কম্পোনেন্ট ছিল আর একে মেক ইউনিক করছিলাম, এর জন্য এ আর ওদের সাথে চেঞ্জ হলো না, এটা আলাদা জিনিস হয়ে গেল। আলাদা একে জিনিস। একে একে কপি করলাম, করে রেখে দিলাম। দেখেন এবার একে চেঞ্জ করলে এ এবার চেঞ্জ হবে, এই যে এখানে দিলাম, দেওয়ার পরে এখন দেখেন আমি চাচ্ছি যে আমার এইখানে যে কালারটা অ্যাপ্লাই করে রাখছি, আমি এই কালারটা এই উপরে দিতে চাই। আমি এখন এই কালারটা কিভাবে পাবো, তাই না? তো হুম। দেখেন এই যে কালার অ্যাপ্লায়ার, এখানে দেখেন এই যে ছোট করে দেওয়া আছে স্যাম্পল পেইন্ট আই ড্রপার, এই আই ড্রপার দিয়ে ক্লিক করলাম, ক্লিক করলে এই কালারটা পিক করলাম, এই যে আমার হাতে এখন এই কালার চলে আসছে, এইখানে সিলেক্ট করে এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম, বাস অ্যাপ্লাই হয়ে গেল। খুব মজার ব্যাপারটা। জি স্যার। এখন আমি চাচ্ছি যে আমার এই জায়গার কালারটা চেঞ্জ করতে, তো আমি এই ভিতরে ঢুকলাম, ঢুকে এই সব কালার ধরলাম যেখানে এখানে কালার অ্যাপ্লাই করা আছে, ধরার পরে আমি এই আই ড্রপার দিয়ে এই কালারটাকে নিলাম, নিয়ে এখানে অ্যাপ্লাই করে দিলাম, বাস অ্যাপ্লাই হয়ে গেল। এটা চাইলে আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করলো আই ড্রপার, আর আবার ছেড়ে দিলে কি পেইন্ট বাকেট, অল্টারে আই ড্রপার ছেড়ে দিলে পেইন্ট বাকেট, আই ড্রপার দিয়ে এটাকে ধরলাম, পেইন্ট বাকেট দিয়ে এখানে অ্যাপ্লাই করলাম, বাস শেষ। এটা হলো কি পেইন্ট বাকেট টুলের কাজ। বোঝা গেল? হুম। ওকে। তারপরে আছে টেক্সট। আমরা তো আগের ক্লাসে দেখালাম কিভাবে টেক্সট লিখতে হয়, করতে হয়। তো আজকে হ্যালো আমরা স্যার, একটু, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, কোথায় ছিলেন? ওকে ঠিক আছে। তো আমি এখন যেটা করব, এখান থেকে দেখেন এই যে 3D টেক্সট ক্লিক করলাম, ক্লিক করার পরে চলে আসছে আমার এখানে টেক্সটের এখানে লেখা চলে আসছে, আমি এখানে লিখে দিচ্ছি ক্রিয়েটিভ আইটি। লিখে দেওয়ার পরে অল সিলেক্ট অর্থাৎ কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নিয়ে আমি চাইলে এখান থেকে কি ফন্ট চেঞ্জ করতে পারি, এখানে চাইলে আমরা কি করতে পারি ফন্ট চেঞ্জ করতে পারি। তো কোন ফন্ট নিব বলুন তো? দিস ইজ সো স্যাড। আগেটাই ভালো ছিল স্যার, আগেটাই ভালো ছিল।
আগেরটা ভালো আর ছিল। এখানে ফন্ট কি নতুন নতুন ফন্ট ইনস্টল করে অ্যাড করা যায় না স্যার? এটা আপনার পিসিতে বাই ডিফল্ট যে ফন্টগুলো থাকবে সেই ফন্টগুলো এখানে আসবে আর কি। বুঝা গেছে? আমার তখন ফন্টই চুজ হচ্ছে না। স্যার আগেটাই ভালো ছিল স্যার। হেলভেটিকা, ওকে, এটাকে রাখলাম। এখান থেকে ইচ্ছা মতো আপনার ফন্ট আপনি চুজ করলেন। আমি একটু ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের দিকে যাই, দেখি ব্রিটিশরা যেভাবে লিখতো একসময়, দলিল লিখতো, তাই না? এই টাইপের। না, এটা খুব বিশ্রী লাগতেছে। হেলভেটিকাতেই থাকে। এরপরে অ্যালাইন, লেফট থেকে হবে নাকি সেন্টার থেকে হবে না রাইট থেকে হবে, এটা তো আমরা সবাই বুঝি। সো আমি এটাকে লেফট থেকে নিলাম বা এটাকে সেন্টারে রাখলাম। রাখার পরে যেটা হবে কালার স্টাইল কি রেগুলার হবে, বোল্ড হবে না ইটালিক হবে, যেটা মন চাই সেটা রাখবেন। আমি রেগুলারই রাখলাম। হাইট, এই হাইট মেনলি যেটা বোঝায় কি ফন্টের সাইজ। হ্যাঁ, যেটা হবে ফন্টের সাইজ এখানে 1 ফিট দেওয়া আছে। আর এই যে এক্সট্রুড দেওয়া আছে কি 4 ইঞ্চিস, অর্থাৎ কতটুকু পুশপুল হবে এই ফন্টটা কতটুকু পুশপুল হবে, এখানে 4 ইঞ্চিস দিয়ে রাখছে। আমি দিয়ে দিলাম 6 দিয়ে দিলাম কি প্লেস দেওয়ার পরে আমি এখন যে ফেসের উপরে নিয়ে যাবো সেই ফেসের সাথে অ্যালাইন হয়ে যাবে এটা। যেমন আমি যদি এই ফেসের কাছে নিয়ে যাই তখন এই ফেসের সাথে অ্যালাইন হয়ে গেছে, এখানে নিলে এখানে অ্যালাইন হচ্ছে, এইখানে নিলে এখানে অ্যালাইন হয়ে যাচ্ছে, এইখানে নিলে এখানে অ্যালাইন হবে। আমি যে যে ফেসের কাছাকাছি নিয়ে যাবো সেই ফেসের সাথে অ্যালাইন হয়ে যাবে। তো আমি এই ফেসের এখানে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে স্পেস প্রেস করলাম, ছেড়ে দিল, শেষ। এই যে ক্রিয়েটিভ আইটি চলে আসছে। এটার ভিতরে এটা একটা গ্রুপ অবস্থায় আছে, এর ভিতরে ঢুকলেন, ঢুকে দেন আপনি চাইলে ইচ্ছা মতো কালার অ্যাপ্লাই করলেন। ঠিক আছে? এই যে স্যার আরেকবার যদি দেখাই দেন স্যার। আর ওকে, এই যে টেক্সটের নেট অনেক প্রবলেম করছে স্যার, তাই। টেক্সটের এই যে হলো টেক্সটে আসলাম, আসার পরে যে লেখা আসছে এখানে আমি লিখে দিলাম। লিখে দিব কি ESID 2001, তাই না? জি স্যার। ওকে, এখান থেকে যেটা মন চায় আপনার সেই টেক্সট আপনি কিন্তু ফন্ট চুজ করে নিলেন। নেওয়ার পরে এখানে হাইট অর্থাৎ টেক্সটের সাইজ যেটা, যেমন এখানে টেক্সটের সাইজ যেটা মানে ফন্ট সাইজ যেটা হয় আর কি। হ্যাঁ, তারপরে এক্সট্রুড এখানে 6 লিখলাম, মানে কি এটা 5 ইঞ্চিস এক্সট্রুড হলো, মানে পুশপুল হলো। আমি চাইলে এখানে কমাই দিতে পারি, 4 ইঞ্চিস দিলাম, দিয়ে প্লেস করলাম। প্লেস করে আমি যে ফেসের কাছাকাছি নিয়ে যাবো সেই ফেসের সাথে অ্যালাইন হয়ে যাবে। সো এখন আমি এখানে রাখলাম। দেখেন এটাকে এইখান থেকে এই পর্যন্ত 4 ইঞ্চি হবে, এইটা হবে 4 ইঞ্চিসের। 4 ইঞ্চিস দেখছেন, এটা 4 ইঞ্চিসই আসছে কিন্তু এখানে, সরি, এই যে এখান থেকে এই পর্যন্ত 4 ইঞ্চিস। ওকে, আর যেটা হয়েছে এই যে এই সাইজটা হয়েছে কত, মানে ফন্ট সাইজ এক কথা যারা বলে, ওটা হয়েছে 1 ফিট। হ্যাঁ 1 ফিট। ঠিক আছে, ওকে স্যার, ডান। ওকে। তো এখন যেটা হবে, হোমওয়ার্ক কি দেবো বলেন? আপনারা বাসায় যার বাসায় যা কিছু আছে, চেয়ার টেবিল যা কিছু আছে সব মেক করে নিয়ে আসবেন। ঠিক আছে? আমি যখন স্কেচআপ শুরুতে শিখছিলাম তখন কিন্তু এমনটাই, বাসায় যা কিছু ছিল সব কিছু 3D তে মেক করে ফেলছিলাম। চেয়ার টেবিল ডেস্ক যেখানে যা কিছু ছিল, আলমিরা বা ক্যাবিনেট। স্যার আপনি তো আলট্রা প্রো ম্যাক্স স্যার, তাই। না না, আমি তো আলট্রা প্রো ম্যাক্স এগুলো বলার তো কোনো কারণ নেই, আমি তো এরকম বিগিনার থেকে শিখছি, তাই না? তো যখন আমি শিখছি তখন তো এইভাবেই শিখছিলাম। যেদিন আমাকে স্কেচআপ সফটওয়্যার শেখানো হলো সেদিন তার পরদিন থেকে বাসায় যা কিছু ছিল সব কিছুই মেক করার চেষ্টা করছি। অনেক কিছু করতে যে পারি নাই, পরের দিন স্যারকে শুধু বলছি স্যার আমার কেন হচ্ছে না, পারতেছি না কেন, এটা কেমনে হবে, ওইটা কেমনে হবে। আমার প্রশ্ন উত্তর দিতে দিতেই স্যারের ক্লাস শেষ। তত বেশি আমি কোশ্চেন করবো তত বেশি শিখতে পারবো। ঠিক আছে স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে আমি যে ইয়াটা খুঁজে পাচ্ছি না ওইটা। আচ্ছা, ওইটা যেটা করতে হবে ওই ফাইলটা কেটে দিয়ে নতুন করে ফাইল ওপেন করেন, শেষ। ও আচ্ছা স্যার, বুঝা গেল? হ্যাঁ জি স্যার। ওকে, তো দেখি আমরা আগামী ক্লাসের জন্য কি কি রাখতেছি এখান থেকে। মেক গ্রুপ কম্পোনেন্ট টুলস, এখানে পেইন্ট প্যাকেট পলিগন আর ফলোমিটা বাকি রাখলাম। ফলোমিটা আমরা আগামী ক্লাসে দেখবো। স্কেলটা এখন দেখে নিই।
টেক্সট মানে ফলো মি আর সেকশনটা আগামী ক্লাসে দেখবো। হ্যাঁ, স্কেলটা এখন একবার দেখি নাকি দেখবো না, কোনটা দেখি স্যার। দেখি? ভালো লাগতেছে নাকি? না স্যার, মাথা তো হ্যাং হয়ে যাচ্ছে। ওকে, এখানে স্কেলটা অটো ক্যাটাগরির মতো, আমি এই অবজেক্টটি সিলেক্ট করলাম, স্কেলে আসলাম। আচ্ছা থাক, আজকে দেখাবো না, যাক মাথা হ্যাং হয়ে যাচ্ছে, থাক আমি হ্যাঁ স্যার, কন্ট্রোল